বাংলাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকতা চরমতম হুমকির মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ধরনের কোনো নিরাপত্তা বোধ করছেন না সাংবাদিকরা। সংবাদপত্র এবং সংবাদপত্রের মালিকপক্ষও কোনো ধরনের নিরাপত্তা বোধ করছেন না, এই মন্তব্য করেছেন সম্প্রতি হামলার শিকার হওয়া ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, যিনি কিনা কলাম লিখেছিলেন প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে যে প্লিজ আপনি যাবেন না, তিনি পদত্যাগ করলে দেশের মহাসর্বনাশ হয়ে যাবে, এরকম কথা মাহফুজ আনামের মুখ দিয়ে আমরা দেখেছিলাম, তার মানে লেখনীতে আমরা পেয়েছিলাম। সেই মাহফুজ আনাম তিনি যখন তার প্রতিষ্ঠান আক্রান্ত হলো, মানে পুড়ে অঙ্গার হয়ে গেল তার প্রতিষ্ঠান, তারপরে তিনি বলছেন সাংবাদিকতার বিন্দুমাত্র নিরাপত্তা নেই এবং আতঙ্কের মধ্য দিয়ে দিন যাচ্ছে। কিন্তু তিনি সঠিক কথা কিংবা সঠিক মানুষ যারা দোষী তাদের কথা বলতে পারলেন কিনা সেই প্রশ্ন আসবেই। তিনি যখন বলছেন যে আতঙ্কের মধ্য দিয়ে দিন যাচ্ছে, তখন আমরা দুদিন আগেই দেখলাম এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নতুন হুঙ্কার দিলেন যে এবার যদি আর একটা অভ্যুত্থান হয় তাহলে সেই অভ্যুত্থান হবে মিডিয়ার বিপক্ষে, অর্থাৎ মিডিয়ার উপরে তাদের অনেক বেশি ক্ষোভ, অনেক বেশি খেদ জন্মেছে। গতকালকেই একটি সমাবেশে জামাত আমিরের যে এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে প্রচণ্ড বিতর্ক, সেই বিতর্কের জবাব দিয়ে জামাতের আমির বললেন যে এটা অন্যরা করেছে, অন্যরা ষড়যন্ত্রমূলক করেছে এবং ষড়যন্ত্রমূলক করার ফলে অন্যরা করলেও আমার থেকে এক্স হ্যান্ডেল থেকে যেহেতু হয়েছে, এই তাৎক্ষণিক সময়ের জন্যও যদি কোনো মা বোন কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তাদের জন্য ক্ষমা চাই। এটা বলেই বললেন যে আমার এই বক্তব্যটা নানাভাবে টেম্পারিং করে সংবাদপত্রে ছাপানো হবে, নানাভাবে মুখরোচক শিরোনাম দিয়ে ছাপানো হবে, আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি এই কাজ আপনারা করবেন না। অর্থাৎ সংবাদপত্র একটা হুমকির মুখে আছে সার্বক্ষণিকভাবে, এটা বাস্তবতা। সেই বাস্তবতায় দাঁড়িয়ে মাহফুজ আনাম আল জাজিরার একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, কিন্তু অনেক কথাই তিনি বললেন না। চলুন একটু জেনে দেখি কদিন আগেই প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করেন সেই অনুনয় বিনয় করা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এখন কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কথা। বাংলাদেশের অন্যতম প্রধান সাংবাদিক তিনি এবং সংবাদপত্রের ইতিহাস বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস লেখা হলে নিশ্চয়ই মাহফুজ আনামের নাম অন্যতম শীর্ষস্থানে থাকবে। ডেইলি স্টার তার মতো একটা প্রতিষ্ঠান তিনি তৈরি করতে পেরেছেন এবং এত দিন ধরে ডেইলি স্টারকে প্রধান ইংরেজি দৈনিক হিসেবে তিনি মানে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এটা একটা বড় সফলতা। সাথে তিনি প্রথম আলোর সঙ্গেও জড়িত, প্রথম আলোর প্রকাশনার সঙ্গেও তিনি জড়িত। সব মিলিয়ে সংবাদপত্রের ইতিহাসে তিনি একজন উজ্জ্বল নক্ষত্রই বটে। তিনি আল জাজিরার একটা অনুষ্ঠানে গতকালকে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি সাংবাদিকতা, সংবাদপত্র অফিস, সংবাদপত্রের মালিক সবাই যে একটা আতঙ্কের মধ্যে বাস করছে এবং কারো বিপক্ষে কোনোটা চলে গেলেই একটা মব আতঙ্ক তৈরি হচ্ছে, মব আতঙ্কের মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছে এবং তাদেরকে যে নিজে নিজে সেন্সর করে নিউজ দিতে হচ্ছে, নিউজ ছাপাতে হচ্ছে, সেই কথাগুলো অকপটে তিনি স্বীকার করলেন। কিন্তু তিনি সেটা বলতে গিয়ে সব কথা বললেন কিনা সেই প্রশ্নও আমরা করতে পারি। চলুন একটু ডেইলি স্টারের শিরোনামটাই দেখে আসি। ডেইলি স্টার কী বলছে? তাদের শিরোনামে তারা বলছে বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। আল জাজিরাকে মাহফুজ আনাম, শব্দের ব্যবহারটা দেখেন, সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, মানে এরকম আতঙ্কের মধ্যে বাংলাদেশের সংবাদপত্র কখনোই যায়নি, যেটা তিনি বোঝাতে চাইলেন। সেখানে বলা হচ্ছে ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম যেটা বলেছেন সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেই আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে। আল জাজিরার দ্য লিসনিং পোস্ট অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, অনুসন্ধানী প্রতিবেদনও অনেক বেশি হচ্ছে,
কি ভয়াবহ রকমের মিথ্যা কথা, চিন্তা করেন। তিনি যখন বলছেন যে সংবাদপত্র সর্বগ্রাসী আতঙ্কের মধ্যে আছে, তখন আবার তিনি তৈলাক্ত কথাও বলছেন। তিনি বলছেন মূলধারার গণমাধ্যম নাকি স্বাধীন, অথচ তিনি পরক্ষণেই বলছেন যে প্রতিটা ক্ষেত্রে তাকে সেন্সর করতে হচ্ছে, শব্দের ব্যবহার করতে গেলেও তাকে ভাবতে হচ্ছে কোন শব্দ ব্যবহার করব আর কোন শব্দ ব্যবহার করব না, কারণ আতঙ্ক, কখন মবের শিকার হতে হয়। আবার তিনি বলছেন যে এখন নাকি সংবাদপত্র স্বাধীনতা ভোগ করছে। এরপরে তিনি বলছেন যে ওইটা বলেই তিনি বলছেন যে গণমাধ্যমের স্বাধীন চিন্তাভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। মানে এখনও সরকারকে মানে এক ধরনের কি বলবো, যে প্রশংসাকে অনেকে ব্যঙ্গ করে তেল দেওয়া বলেন, সেরকম অবস্থানে তিনি আছেন কিনা। যখন তার প্রতিষ্ঠান পুড়ে অঙ্গার হয়ে গেছে তখনও তার এই মনোভাব, সেই মনোভাবও কি এক ধরনের আতঙ্কে, যে তিনি যদি এই পজিটিভ মনোভাব না দেখান তাহলে আবারও মবের শিকার হতে হবে। এরপরে তিনি কি বলছেন, কিন্তু একই সঙ্গে সেই সর্বগ্রাসী আতঙ্কও রয়েছে। কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্য সরে গেলেই আমার উপরে হামলা হতে পারে। এই যে সত্য কথাটা বলছেন, কিন্তু এই সত্য কথাটা তিনি বেসরকারি পর্যায়ে ঠেলে দিচ্ছেন। এগুলোর পেছনে সরকারের যে ভূমিকা থাকতে পারে, কিংবা এগুলো থামানোর ব্যাপারে সরকারের যে ভূমিকা নেই, সরকার যে চুপচাপ, এমনকি ডেইলি স্টার প্রথম আলো যেদিন মানে আক্রমণের শিকার হয়, সেই দিন পরদিন আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি সারা রাত ধরে অনেককে ফোন দিয়েছেন সাহায্য করার জন্য, কিন্তু কেউ তার ফোনে সাড়া দেননি। তার মানে কি? তার মানে ব্যাপারটা হচ্ছে প্রধান উপদেশের প্রেস সেক্রেটারি পর্যন্ত অসহায়ত্ব ফিল করেছেন। এই যে সাড়া না দেয়া, সরকারের এই প্রথম আলো ডেইলি স্টার মানে পুড়ে যাচ্ছে কিন্তু সরকার চুপ করে থাকা, তাদেরকে নিবৃত করতে না যাওয়া, পুলিশ আর্মির এক ধরনের নীরব ভূমিকা পালন করা, আর্মির অসহায়ত্ব প্রকাশ করা, এই ব্যাপারগুলো কেন ঘটছে? সরকার ইচ্ছা করলে কি যে কোনো কিছু থামাতে পারে না? অবশ্যই পারে, কিন্তু যখন না থামায় তখন কি সেটাকে আপনি বলবেন যে থামাতে পারলো না, নাকি আপনি বলবেন থামালো না? যেটা নিউ এজ সম্পাদক এবং সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেছেন যে এই ঘটনাটা হয় সরকার ঘটিয়েছে অথবা সরকার ঘটতে দিয়েছে, অর্থাৎ চুপ করে থেকেছে। এবং তিনি বলেছেন যে আমি গত 17 মাসে সব মিলিয়ে এত ফোন করিনি, এতজন উপদেষ্টাকে ফোন করিনি, যে ফোনটা আমি ওই রাতে ওই সময়ে যতজন উপদেষ্টাকে আমি ফোন দিয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। এই তথ্যগুলো কি বলে? এই তথ্যগুলো যখন সত্য মানে বিশ্লেষণ করার দুয়ার অবারিত করে দেয়, ঠিক তখন মাহফুজ আনাম তিনি বলছেন যে এখন নাকি সব কিছু স্বাধীন, সবাই মত প্রকাশ করতে পারছে। যখন আমরা দেখছি মত প্রকাশ করতে যাওয়ার পরিণাম কি, সাংবাদিকদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তারও করা হচ্ছে। তিনি বলেন, সত্যি বলতে কি অনেক সময় আমরা শব্দচয়নেও, এই যে আস্তে আস্তে স্বীকার করছেন, অনেক সময় আমরা শব্দচয়নেও খুব সতর্ক থাকি, ভাবি এই শব্দটি ব্যবহার করব নাকি ওই শব্দটি ব্যবহার করব। এই ভাবনাটি স্বাধীন গণমাধ্যম সংস্কৃতির পরিপন্থী হলেও সেটাই এখন করতে হচ্ছে। তিনি স্বীকার করছেন যে তাকে সেন্সর করতে হচ্ছে, তিনি সব কথা বলতে পারছেন না, তিনি সব শব্দ ব্যবহার করতে পারছেন না। আবার প্রথমে কিন্তু ঠিকই এক ধরনের তেলমারা কথা বললেন। ডেইলি স্টারের উপরে হামলার প্রসঙ্গে তুলে তিনি বললেন যে যারা সরাসরি হামলা চালিয়ে ভবনে আগুন দিয়েছে তারা সম্ভবত ডেইলি স্টারের পাঠক না। তাহলে তারা কেন এটা করেছে? প্রশ্ন তুলে মাহফুজ আনাম বলেন, আমার ধারণা এটা ছিল সুপরিকল্পিত, তাদের রাজনৈতিক ও আর্থিক মোটিভেশন ছিল, অর্থাৎ এর সঙ্গে অর্থের যোগও ছিল। তারা রাজনৈতিকভাবে মোটিভেটেড, তারা কোনো একটা রাজনীতির অংশ। সেই রাজনীতির অংশ কারা তারা, সেটা কি মাহফুজ আনাম জানেন না? কিন্তু তিনি বলছেন না। পাশাপাশি গণতন্ত্র ও বহুমতের স্বীকৃতি ও ভিন্নমতকে সমর্থন করা উদার সাংবাদিকতার ঐতিহ্যকে বড় পরিসরে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে
উদ্দেশ্যই তাদের ছিল। তিনি বলেন, আমাদের প্রতিবেদনে যদি কোনো ভুল থাকে সেটা বলতে পারেন, আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু পুড়িয়ে দেওয়ার চেষ্টা আমার মতে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডেইলি স্টার ভবনে হামলার রাতটিকে চরম আতঙ্কের রাত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তাদের ভবনে আটকে পড়া ডেইলি স্টার কর্মীদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি ফোনে নিউজ রুমের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল, মাহফুজ ভাই হয়তো আমাদের আর দেখা হবে না। তারা তাদের বাবা মা স্ত্রী বন্ধুদের ফোন করে বলছিল হয়তো আর দেখা হবে না। মাহফুজ আনাম বলেন, বাংলাদেশে অনেক মানুষ মত প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, তবে এই স্বাধীনতার ফল হিসেবে বিশ্বের অন্য যে কোনো দেশের মতো এখানেও বিপুল পরিমাণ ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগও তৈরি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশেরও এক বাস্তবতা হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আক্রমণ ও হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়। কিছু রাজনৈতিক দল আলাদা টিম গঠন করে, এর ভালোই সুযোগ নিচ্ছে এই কাজের মাধ্যমে তারা। মাহফুজ আনাম বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে কিছু বললে হঠাৎ করেই দেখবেন শত শত মানুষ আপনাকে গালাগালি করছে, আবার পক্ষে গেলে দেখবেন শত শত মানুষ আপনার প্রশংসা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন রাজনৈতিক ব্যবহার এখন খুবই প্রচলিত হয়ে গেছে। তিনি বলেন, সেই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নজর রেখেছে তারা সবাই জানেন যে একজন ইনফ্লুয়েন্সার বলেছিলেন প্রথম আলো ডান ডেইলি স্টারে আসেন। মাহফুজ আনাম আরও বলেন, তারা প্রতিষ্ঠান হিসেবে আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনোটাই প্রমাণিত হয়নি। এই যে তিনি বলছেন যে একজন ইনফ্লুয়েন্সার তিনি ফেসবুকে বলছেন প্রথম আলো ডান, এবার ডেইলি স্টারে যান, অর্থাৎ মানে লিড দিচ্ছে বাইরে থেকে, দেশের বাইরে থেকে লিড দিচ্ছে, এই কথাটা তিনি বলছেন, কিন্তু তিনি ভাসুরের নামটা উল্লেখ করছেন না। আমাদের বাঙালি সংস্কৃতি, মুসলমান সংস্কৃতিতে একটা ব্যাপার রয়েছে যে ভাসুরের নাম মহিলারা সাধারণত উচ্চারণ করে না। আবার আগেকার মহিলারা স্বামীদের নামও কিন্তু উচ্চারণ করে না। ধরেন কোনো এক মহিলার মানে স্বামীর নাম হচ্ছে রহমতুল্লাহ, তো সেই মহিলা এমনও গল্প আছে, মানে গল্পের ছলে এগুলো তৈরি করা, এমনও গল্প আছে যেহেতু নামাজ পড়ে সালাম ফিরতে হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হয়, ওই রহমতুল্লাহর জায়গায় ওই মহিলা কি বলবে, স্বামীর নাম যেহেতু রহমতুল্লাহ সেহেতু ওই মহিলা কি বলবে এই কনফিউশনে থাকে। হয়তো মানে ব্যঙ্গ করে অনেকে বলেন যে ওই জায়গায় হয়তো অমুকের বাপ বলে, এরকম ব্যাপারটা আমাদের সমাজে এই ব্যাপারগুলো কিন্তু প্রতিষ্ঠিত, অর্থাৎ আমরা ভাসুরের নাম নিতে লজ্জা পাই কিংবা মনে করি এটা আমাদের সংস্কৃতির বাইরে। এই যে মাহফুজ আনামের মতো এত প্রভাবশালী, এত প্রতিপত্তিশালী একজন সম্পাদক, বাংলাদেশের সবথেকে বড় পত্রিকার সম্পাদক, তিনিও ভয় পাচ্ছেন কারা এই কাজটা করেছে কিংবা করিয়েছে তাদের কথা বলতে। এমনকি একজন সম্পাদক, এই তো দুদিন আগে একজন সম্পাদক পরিষদের একটা মিটিংয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তিনি বলছেন, আমি পত্রিকার নাম বলছি না, সেই পত্রিকার, বড় পত্রিকার এবং প্রথম আলোর বিরোধী গ্রুপের একটা পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক তিনি বলছেন যে প্রথম আলো ডেইলি স্টারে এত বড় ঘটনা ঘটলো, কিন্তু আপনি দেখেন তো যে এতদিন পর্যন্ত ওই ঘটনা থেকে আজকে পর্যন্ত এতদিন পর্যন্ত এই ঘটনা কারা ঘটিয়েছে, কারা ইন্ধন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম কি প্রথম আলো ডেইলি স্টার একবারের জন্যও লিখেছে, একবারের জন্য উচ্চারণ করেনি। এই যে ব্যাপারগুলো নতুন নতুন প্রশ্ন তোলে। তার মানে কি মাহফুজ আনাম এক ধরনের কনফিউশনের মধ্যে রয়েছেন যে একবার তিনি যাদেরকে সমর্থন করেছেন তাদের বিরুদ্ধে এখন কিভাবে কথা বলবেন, কিংবা ওই সম্পাদক যখন এরকম অভিযোগ করেন যে বর্তমান উপদেষ্টা পরিষদে বেশিরভাগই আছেন যারা প্রথম আলো ডেইলি স্টারে কলাম লিখেছেন আজীবন কিংবা এখনও লেখেন, সেই উপদেষ্টারা কেউই তো প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনায় একটা শব্দ উচ্চারণ করলো না, কিংবা তারা কেউই ওই রাতে প্রথম আলো ডেইলি স্টারে ছুটে গেল না। এই যে না যাওয়া, এই যে না করা, প্রথম আলোতে কলাম লিখেই তারকা খ্যাতি পেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, কই তাকে তো ছুটে যেতে আমরা দেখলাম না প্রথম আলোতে, কিংবা তারই তো একই কোম্পানির পত্রিকা ডেইলি স্টার, সেখানে ছুটে যেতে দেখলাম না, সেই রাতে তাদেরকে নিশ্চুপ দেখলাম।
এই ব্যাপারগুলো প্রশ্ন জাগায় যে সত্যি সত্যি হচ্ছেটা কি, সত্যি সত্যি হচ্ছেটা কি, এই প্রশ্ন যেমন জাগায় তেমনি সাংবাদিকদের যে রাজনৈতিক লেজুর বৃত্তি কিংবা রাজনীতির সঙ্গে সাংবাদিকদের যে মিশে যাওয়া, যেটা শেখ হাসিনার আমলে সবথেকে বেশি সমালোচনা হচ্ছে এখন, যে শেখ হাসিনার আমলে বিভিন্ন সাংবাদিক শেখ হাসিনার দলে মিশে গিয়েছিলেন, শেখ হাসিনাকে প্রশ্ন করার পরিবর্তে প্রশংসা করতেন, তেল মারতেন, এই কাজগুলো করতেন, এবং সেই সাংবাদিকদের অনেকেই এখন জেলে রয়েছেন। তো সেখান থেকে আমরা কতটা শিক্ষা নিলাম, কতটা আমরা শিখলাম, কতটা আমরা নিজের মধ্যে বোধ তৈরি করলাম যে এই রাজনৈতিক লেজুর বৃত্তিটা সাংবাদিকদের করা উচিত নয়। এখন কি সাংবাদিকরা লেজুর বৃত্তি করছেন না কিংবা রাজনৈতিকভাবে বায়াসড হয়ে যাচ্ছেন না কখনো কখনো? আমি ধরে নিই যে আওয়ামী লীগের আমলে দুইটা পত্রিকাকে গণভবনে ঢুকতেই দেওয়া হয়নি, প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আওয়ামী বিদ্বেষের কারণে। এই ব্যাপারটা আমরা দেখেছি, যেটা আওয়ামী লীগ সব থেকে খারাপ কাজ করেছে, এবং সংসদে পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলেছেন, এগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা কখনো এরকমটা ভাবিনি যে প্রথম আলো সম্পাদক কিংবা ডেইলি স্টারের সম্পাদক, এই লেভেলের সম্পাদকরা কখনো কোনো রাজনৈতিক প্রোগ্রামে যাবেন, কোনো রাজনৈতিক সভায় যাবেন, সেটা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রোগ্রামে যে সকল সাংবাদিক গিয়েছেন তারা তো পচে গিয়েছেন। তো তাহলে আমরা কিছুদিন আগে দেখলাম যে বিএনপির একটি রাজনৈতিক আয়োজনে, যে ডায়াসে লেখা আছে সবার আগে বাংলাদেশ, এই রাজনৈতিক আয়োজনে প্রথম আলো সম্পাদক কি করছিলেন, ওখানে ডেইলি স্টারের সম্পাদক ওখানে কি করছিলেন? সেখানে কি রাজনৈতিক আয়োজন কাভার করতে তার পত্রিকার সাংবাদিকরা যাবেন, কিংবা তিনি নিজেও কাভার করতে সাংবাদিক হিসেবে যেতে পারেন, কিন্তু যখন ডায়াসে বক্তব্য দেন, ডায়াসে যখন বক্তব্য দিয়ে এক ধরনের তার বক্তব্যে বোঝা যায় যে তিনি চাইছেন যে এই দলটা ক্ষমতায় আসুক, এই দলের প্রধান ক্ষমতায় যে আগামীর রাষ্ট্রকে স্বাধীন এবং সার্বিকভাবে সবার জন্য একটা দেশ হিসেবে গড়ে তুলুক, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করুক, এই চাওয়াগুলো যখন চাচ্ছেন, তখন কি মনে হয়, তখন কি এটা যদি কেউ অভিযোগ করে, তাহলে মোজাম্মেল বাবুরা কিংবা আরও যাদেরকে আমরা অভিযোগ করি যে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছিলেন, আওয়ামী লীগের দলের হয়ে গিয়েছিলেন, তাহলে তাদের দোষ দিয়ে লাভ কি? সেই সময় আওয়ামী লীগের জন্য তারা করেছে। এখন যদি আপনি বিএনপির অনুষ্ঠানে যান, যদিও ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না কিংবা বিশ্বাস করতে চাই না যে প্রথম আলোর সম্পাদক কিংবা ডেইলি স্টারের সম্পাদক কিংবা নিউ এজের সম্পাদক নুরুল কবির তারা কখনোই কোনো রাজনৈতিক দলের দাসত্ব করবেন, এটা বিশ্বাস করার মতো নয়। কিন্তু এই যে আপনি রাজনৈতিক প্রোগ্রামে গেলে যে বক্তৃতা দিলেন, আপনি অ্যাজ এ জার্নালিস্ট যেতে পারেন, গিয়ে আপনি সংবাদ কাভার করতে পারেন, সেখানে আপনি তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেন, আপনি জামাতের প্রোগ্রামেও যেতে পারেন জার্নালিস্ট হিসেবে। কিন্তু যখন আপনি ডায়াসে অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন, তখন সেটা আপনার মাথায় থাকা উচিত ওইটা রাজনৈতিক প্রোগ্রাম। এই ব্যাপারগুলো আমরা সব সময় গুলিয়ে ফেলি, আর গুলিয়ে ফেলি বলেই আমাদের ওপরে যখন বিপদ আসে, সেই বিপদগুলোর সময় আমরা সঠিকভাবে সঠিক কথাটা বলতে পারি না। আমরা দেখেছিলাম যে এই সরকার আসার পরে প্রথম প্রফেসর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সেই সাক্ষাৎকার নেওয়াটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে তিনি কোনো তির্যক প্রশ্ন করেননি, তার সাক্ষাৎকার দেখেই মনে হয়েছিল তিনি প্রশ্ন করতে আসেননি, প্রশংসা করতে এসেছেন। সেই যে প্রশংসা বাণে বিদ্ধ করলেন, প্রশংসা বাণে ভাসিয়ে দিলেন, সেই ভাসানোর ফলাফল কি হলো? ফলাফল হলো যখন প্রথম আলো আক্রমণ করা হলো, প্রথম আলো আক্রান্ত হলো, তখন প্রথম আলো বলিষ্ঠ কণ্ঠে কিংবা ডেইলি স্টার বলিষ্ঠ কণ্ঠে তার জায়গা কিংবা তার যে সংবাদ, তার সংবাদের ভাষা, সেগুলো তারা প্রকাশ করতে পারল না। এই কারণেই সাংবাদিকরা সমাজের বিবেক, এবং সেই বিবেকটাই থাকা উচিত সর্বসময়। কোনো দলের, কোনো সরকারের কোনোভাবে ভালো কাজের প্রশংসা করবেন, কিন্তু খারাপ কাজের সমালোচনা করা, যদিও সংবাদপত্রের কাজ
ভালো কাজের প্রশংসা করা না। সংবাদপত্রের কাজ সরকারের কিংবা রাজনৈতিক দলের ভুলগুলো ধরিয়ে দেয়া। এটা হচ্ছে নিউজ সেকশন। আপনি যদি অন্য সেকশনে কোনো একটা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অন্য একটা পাতায় আপনি তাকে নিয়ে স্টোরি করেন, সেই স্টোরিটা আলাদা, যে সেটা উন্নয়নের স্টোরি আপনার একটা পাতায় থাকতে পারে। কিন্তু নিউজ যে সেক্টর, সেই নিউজ সেক্টরে আপনি কখনো মানে প্রশংসার স্তুতি করে নিউজ প্রকাশ করতে পারেন না, যে নিউজ আপনাকে পরবর্তীতে আখ্যা দিতে পারে যে আপনার পত্রিকাটা অমুক দলের পত্রিকা। বাংলাদেশে এরকম আছে না বেশ কয়েকটা পত্রিকা, বিএনপির কিংবা আওয়ামী লীগের কিংবা জামাতের এরকম